সবাইকে প্রণাম, নমস্কার। সাপ্তাহিক কথামৃত পাঠের আয়োজনে সবাইকে স্বাগত জানাচ্ছি। জগতে অনেক রকম লোক আছে। আমরা বিভিন্ন রকম মানব চরিত্র বিশ্লেষণ করার চেষ্টা করি, সেসবের ভিতর দিয়ে বিভিন্ন চারিত্রিক বৈশিষ্ট্য বোঝার চেষ্টা করি। জগতে খুব কম লোকই হয় যারা সাধু হয়, অসাধু লোকই তো বেশি। সবাই যে চোর ছ্যাচরয় তা না, কিন্তু সবাই সাধুও হয় না। চোর ছ্যাচরও কম, সাধুও কম, মাঝামাঝি লোক যারা চোর ছ্যাচরও নয় সাধুও নয়, এমন লোক অনেক। তো আমাদের মানুষের মধ্যে একটা জিনিস আছে যেটা অন্য কোনো প্রাণীর মধ্যে খুব নেই। আছে কিছু কিছু মানুষের সাথে ঘনিষ্ঠ প্রাণীদের মধ্যে দেখা যায়। সেদিন একটা কি সব রিল দেখা না, একটা কুকুর পা ন্যাংরাতে ন্যাংরাতে গিয়ে একজনের কাছে খাবার চাইছে। তো সে যেই খাবারটা দিয়েছে সে কুকুর দিব্যি দৌড়ে পালিয়ে গেছে খাবার নিয়ে। তার মানে ন্যাংরাতে ন্যাংরাতে মানুষের যে দয়া চাওয়া যেতে পারে, কুকুরও বুঝে গেছে যে একটুখানি অভিনয় করলে, একটু বেশি কাহিল দেখালে মানুষের দয়া পাওয়া যায়। খোরা ছিল না মানে তো এরকম দেখালো, আমরা তাই দেখলাম। তো মানুষ যেটা করে, মানুষের সঙ্গে থাকতে থাকতে কুকুরও এগুলো কিছু কিছু শিখে গেছে। যারা মানুষের যত ঘনিষ্ঠ থাকবে তারা এই বিষয়গুলো তত শিখে যাবে। তো স্বভাবতই এটাকে আমরা বলি ভণ্ডামি। যে যা নয় তা দেখানো, এটা হচ্ছে ভণ্ডামি। তো ভণ্ডামি জিনিসটা কি খারাপ? ওই কুকুরের কথাই দেখুন, ওর যদি এত খিদে পায় এবং জায়গায় জায়গায় গিয়ে পিছন পিছন ঘোরে, ওকে হয়তো কেউ খাবার দিচ্ছেই না, ও ভাবছে ভাই তাহলে আমি একটু বুদ্ধি লাগাই, একটুখানি ন্যাংরা হয়ে যাই। তখন লোকের এটা পাওয়া গেছে, ও এই জিনিসটাকে শিখে নিয়েছে, মনে রেখেছে হ্যাঁ এটা একটা পথ হতে পারে, সুন্দর পথ হতে পারে। তো একটা উপায়, ভণ্ডামি কি হচ্ছে? একটা উপায়, একটা কাজের একটা উপায়। একটা কাজ সে করতে চাইছে, হচ্ছে না, উপায় হচ্ছে। কিন্তু মনে রাখতে হবে দুটো ব্যাপার আছে, যে কাজের ক্ষেত্রে একটা উপায় হিসেবে ভণ্ডামি কেউ করতে পারে, কিন্তু কেউ যদি স্বভাবে ভণ্ড হয়ে যায় তাহলে খুব মুশকিল। স্বভাবটাই ভণ্ড, আরেকজনের সচেতন ভাবে ভণ্ড। সচেতন ভাবে মানে হচ্ছে বুঝে শুনে মাঝে মধ্যে একটু ভণ্ডামি করে। তো এখন সবাই ভণ্ড হলে কি হয়? তার প্রয়োজন নেই, সে সবসময় ওই ভণ্ডামিটুকু, অভিনয়টুকু, নাটকটুকু করার চেষ্টা করবে। আচ্ছা, ভণ্ড মানে কি? ভণ্ড মানে তো শব্দটাকে শুনতে খারাপ বলে ভাবছেন যে এটা একটা খারাপ জিনিস। ভণ্ড মানে হচ্ছে ভান, অভিনয়, তাই না? ভণ্ড শব্দের অর্থ হচ্ছে ভান। সে গোপাল ভাঁড়ও যদি একটু ভণ্ডামি করে থাকে, হ্যাঁ, ভান করে থাকে, সে ঠিক আছে। হ্যাঁ, একটু লেসন ছিল, শিক্ষা ছিল। গোপাল ভাঁড়ের গল্প আমরা ছোটবেলায় খুব পড়তাম। তো মূল শব্দটা হচ্ছে কি? ভান বা অভিনয়। সেখান থেকেই শব্দটা এসছে ভণ্ড। ভান করা। কেউ অসুস্থ নয়, অসুস্থতার ভান করেছে। অনেক সময় এসে বলছে অসুস্থ, পেটে ব্যথা, খেতে পাইনি 3 দিন ধরে, কিছু খাবার দিন। তো এটা হচ্ছে ভান, একটা অভিনয়। উদ্দেশ্য কি? উদ্দেশ্য হচ্ছে কিছু পাওয়া, ওই দিয়ে জীবিকা নির্বাহ করা। তো এই প্রতারণার যদি ধরনটা অনেক বড় হয়, ম্যাসিভ হয়, মানুষের ব্যাপক ক্ষতি সাধন করে, তখন সেটা ভণ্ডামি। তাহলে তো একটু ভান, একটু অভিনয় কে না করে? ছোট ছোট বাচ্চাও তো মায়ের কাছে গিয়ে ভান করে যে আজকে পেট কামড়াচ্ছে, মুখ চোখ বাঁকা করে অনেক রকম বলছে স্কুল যাব না। তো এরকম। তা আমরাও তো অনেক সময় হয় যে খুব টায়ার্ড নয়, চাইলে 1 গ্লাস জল ভরে খেতে পারি, বলছি ভীষণ টায়ার্ড, একটু জলটা ভরে এনে দে।
একটু ভান অভিনয় আমরাও করি কম বেশি, কিন্তু এতে কি খুব ক্ষতি হচ্ছে? খুব ক্ষতি হচ্ছে। তো যদি এমন ক্ষতি না হয় যে অনেক বড় ক্ষতি হয়ে গেছে কিংবা অনেক লোকের ক্ষতি হয়ে গেছে, তেমন ক্ষতি না হলে একটু একটু ভান অভিনয় মানুষের চরিত্রের মধ্যেই আছে। একটু ভান অভিনয় তো শ্রীকৃষ্ণ ভগবানও করতেন তো। কেউ কেউ যারা এই ভান অভিনয়ের সৌন্দর্যটাকে টের পায়নি, জীবনের যে এটাও একটা অবিচ্ছেদ্য অংশ, এটাকে যারা বুঝতে পারেনি তারা তাকে বলে ভণ্ড। আর যে বুঝেছে সে বলবেন না, এরও একটা সৌন্দর্যের দিক আছে। এই ভণ্ডামির মধ্যে, এই ভানের মধ্যে, অভিনয়ের মধ্যে কোনো ক্ষতি হয়নি, বরঞ্চ জীবনের একটা দিক এমনভাবে এসে সামনে দাঁড়িয়েছে, ওই দিকটাও খুব সুন্দর। একটু ভাবলে তাতেও আনন্দ আছে। মানুষ তো শুধু কাঠখোট্টা হতে পারে না। একজন লোক ভীষণ কাঠখোট্টা, ওই যে চলবে, বাজারে চলবে, লোকে তার সঙ্গে বেসবে, একটুখানি আনন্দ, একটু অভিনয় করা, একটু নাটক করা, একটু ইয়ার্কি করা, এসব করে করে মানুষ কি করে, মানে তার যে জীবন বাঁচার যে প্রসঙ্গ সেগুলোকে ইন্টারেস্টিং করে তোলে। একই কথা কেউ কাঠখোট্টা ভাবে বলছে, আবার কেউ ঠাট্টা ইয়ার্কি হাস্যরসাত্মক করে বলছে, তো সেটা ভালো লাগছে, কথা একই আছে। তো প্রতারণা যদি জগৎ হিতে হয়, জগতের কল্যাণ হলো, ভালো হলো জগতের জন্য, তাহলে ক্ষতি কি আছে? এরকম একটু একটু প্রতারণা করে, দুই চারজন মন্দের সাথে প্রতারণা করে তাদেরকে ঠকিয়ে যদি আরো ভালো কিছু করা যায়, ক্ষতি কি আছে? তো মানে ভণ্ডামি মানেই যে সবসময় পরিত্যাজ্য, ভান মানেই, অভিনয় মানেই যে করা যাবে না, ওরম না। যদি উপকারে হয়, যদি একটু ইয়ার্কির পরিবেশ হয়, যদি একটু মজার ছলে, হাসির ছলে, হ্যাঁ, যদি কাজটাকে করা যায়, তাহলে ক্ষতি কি আছে? যেমন অনেক সময় ঠাকুর বলতেন না যে, মানে নর্মালি বললেই হয়, ঠাকুর হয়তো অনেক সময় নর্মালি বলতেন, কখনো কখনো এটাকে বিশেষভাবে বলতেন, দুস শালা, ভাগ, ও, বা শালা নাচবি না, এক্ষুনি নাচ, এরকম। তো এই যে কথা বলা, এটা কি হচ্ছে, জিনিসটাকে দৃষ্টি আকর্ষণটা বেশি হয়, যার উদ্দেশ্যে বলা সে ওই বিষয়ে আরো বেশি করে মনোযোগী হয়। ঠিক আছে? এখন তো স্কুলে ছাত্রীদেরকে বেত্রাঘাত, শারীরিক আঘাত করা, এগুলো তো মানা আছে, নিষেধ আছে। তারপরেও কি শিক্ষক অনেক সময় একটুখানি ভয় দেখাবে না? এই মারবো কিন্তু, এই ছুঁড়ে মারলাম বটে, হয়তো মারছে না কিন্তু একটু করছে। তো এটাও তো একটা অভিনয়, সে জানে সে মারবে না, কারণ মারলে আবার থানা ফানায় চলে যাবে, দরকার কি? কিন্তু তাই বলে কি একটু অভিনয়, একটু ভয় দেখানো, হ্যাঁ, হাত তুলে দেওয়া, এক্ষুনি মারবো কিন্তু, এরকম ভয়টা দেখালে ক্ষতি কি আছে? এতে যদি একটু কাজ হয়, এতে যদি একটু ভয়ের পরিবেশ তৈরি হয়ে কিছু দুষ্ট ছেলে মেয়ে একটা গতি পেয়ে যায়, ক্ষতি কি আছে? কখনো কখনো কড়া কথা বলাও ঠিক আছে, যদি অন্তরে প্রেম থাকে, ভিতরে ভিতরে প্রেম, কিন্তু একটু বাইরে বাইরে কঠিনতার অভিনয়, ভান, ক্ষতি কি আছে? তো এসব যদি জগতের হিতে হয়, তাহলে সেই ব্যক্তিকে বলা হয় কৌশলী, শুধু চালাকি নয়। চালাকি মানে কি? শিয়াল যেমন চালাক, বেশি চালাক, ওই রকম চালাকি নয়। হ্যাঁ, জগতের কল্যাণে, লোকের যাতে ভালো হয়, একটু কৌশল করে, একটু নানান রকম পুরস্কারের বা তিরস্কারের পরিবেশ সৃষ্টি করে যদি কাউকে সঠিক পথে চালানো যায়, তাতে দোষ কিছু নেই। ব্যাপারটা হলো শুধু আদর্শিক হলে হবে না, ব্যবহারিক জ্ঞানটাও থাকা চাই। আদর্শিক মানে হচ্ছে, যেমন পুলিশের কাজ হচ্ছে চোর চাচর ওদেরকে মারা, অপরাধীদেরকে মারা বা ভয় দেখানো বা তাকে শাস্তির আওতায় নিয়ে আসা। কিন্তু ব্যবহারিক জ্ঞানও তো আছে। কেউ এক জীবনে প্রথমবার চুরি করেছে, ওকে একটু ধমকে ধমকে ভয়টা দেখে ছেড়ে দিতে হয় যে আর করিস না কিন্তু। এখন চোর মানেই সবাইকে হাজতে ঢুকিয়ে জেলখানায় দিতে হবে তার নেই, তার কোনো মানে দরকার নেই। বা কেউ অনেক সময় হয় না, ছাত্রছাত্রীরা ছোট মোটো অপরাধ করেছে, তারা প্রোটেস্ট করতে গেছে, এখনকার যেটা হয়, তো ওদেরকে ধরে জেলখানায় গিয়ে 14 দিনের জেল দিয়ে দিল, তাহলে ওই ছাত্রের জীবনে একটা বড় রকম প্রভাব ঘটে গেল। অনেক রকম প্রভাব হয়। এক তো সরকারি চাকরি বাকরি পাওয়ার ক্ষেত্রে এরকম জেল খাটা রেকর্ড থাকলে কিন্তু খুব বিপজ্জনক। বিদেশ ভ্রমণ করার ক্ষেত্রে এসব কেস পেস থাকলে বিপজ্জনক। ঠিক আছে, হ্যাঁ, সামাজিকভাবে অপদস্থ হলো, অথচ অপরাধ সামান্য। তো একটা পুলিশ সে জানে যে যারা ভায়োলেশন করবে আইনের, তাকে তো শাস্তি দিতে হবে।
কিন্তু তারও একটা বিবেক থাকা উচিত, তারও একটা বুদ্ধি থাকা উচিত, বিচার থাকা উচিত, যে আইন যদিও বা আছে কিন্তু সকলের ক্ষেত্রে সমানভাবে প্রযোজ্য না। একটা মানে দাগিয়ে আসামি, ওকে জেলে পাঠানো না পাঠানো একই ব্যাপার, ও তো বরাবরই জেলে যাচ্ছে আর বেরোচ্ছে, ফলে ওকে জেলে দিয়ে দাও। আরেকজন যে কখনো অপরাধ করেনি, অপরাধের যার রেকর্ড নেই, তাকে প্রথম সাক্ষাতে জেল খাটিয়ে দেওয়া, হ্যাঁ, এটা তো অ্যাকচুয়ালি উচিত না। আমাদের আইনও কিছু কিছু ক্ষেত্রে এরকম প্রভিশন রেখেছে, কি জামিন অযোগ্য ধারাতে কাউকে অ্যারেস্ট করা হয়, মানে জামিন হবে না, ধারাটাই এরকম, আইনটি এরকম, জামিন হবে না। তো একেবারে নিরপরাধ লোকের দেখা আছে জেল হয়ে গেল, বিচার হওয়ার আগেই জেল হয়ে গেল। তো এগুলো তো ঠিক নয়। ব্যবহারিক জ্ঞানটা থাকাছে, যার রেকর্ড আছে জেলখানায় যাওয়ার, ওকে ঢুকিয়ে দাও। আর যে প্রথমবার যাচ্ছে, চেষ্টা করো ওকে জেলখানাতে না পাঠাতে। হ্যাঁ, তাতে কি হচ্ছে, একটা জায়গা থেকে সে বেরিয়ে যেতে পারবে, যদি কোনো ভুল হয়ে থাকে সে ভুল থেকে সে মুক্তি পেতে পারবে। তো এটাও তো একটু অভিনয় করা, একটু ভান করা, হ্যাঁ, এরকম ব্যাপারও তো হয়। আমরা অনেক সময় দেখি না, কেউ আছে ঠোঁটকাটা বক্তা, কারো কারো মুখের উপরে যাতা বলে দেয়। আবার কেউ আছে কথাটাকে একটু ঘুরিয়ে ফিরিয়ে সুন্দর করে বুঝিয়ে দেয়, ঠিক আছে। তো ঠোঁটকাটা বক্তা ভাবে আমি বুঝি সবচেয়ে উচিত কথা বলার লোক। হ্যাঁ, তোরাই উচিত কথা বলার লোক। এমন উচিত কথা বলে কি হবে যেটার কোনো প্রভাবই পড়বে না, যার কোনো কাজই আসবে না, তাই না? একটা বাচ্চাকে উৎসাহ দেওয়া উচিত না ওর ভুল ত্রুটি একেবারে মুখের উপর বলে দেওয়া উচিত? উচিত হচ্ছে তাকে উৎসাহিত করা, তাকে উন্নতির পথে, উচ্চতার পথে চালানো। তাতে করে যদি ঠোঁটকাটা হতে হয় সেও ঠিক আছে, যদি কি একটু মিষ্টি করে বলার দরকার হয় সেও ঠিক আছে। কিন্তু এইটা কে বুঝবে? যথার্থ কর্তা না হলে এই বিষয়গুলো লোকে বুঝতে পারে না। যথার্থ কর্তা না হলে কি হয়, স্বভাবে ভণ্ড হয়ে যায়। আর যথার্থ কর্তা হলে হ্যাঁ, সে খানিকক্ষণের অভিনয় করে, খানিকক্ষণের ভান করে, কিন্তু সে জানে ওসব ঠিক নয়, ওইসবের আশ্রয়ে সে সবসময় যায় না। আর জগতে তো কথাই আছে, কথায় কি না হয়, কথায় চিড়ে পর্যন্ত ভিজে যায়, জল দিয়ে চিড়ে ভেজাতে হয় না। আমাদের প্রবাদ আছে যে কথা দিয়ে চিড়ে ভিজে যাচ্ছে। তো কথা দিয়ে যদি চিড়ে ভিজে দিতে পারে, তার মানুষের মন কি, সে তো বীজ দিয়ে রাজি আছে। তো কথাতেই মানুষের মনকে ভেজানো যেতে পারে, সেগুলোই সর্বোত্তম পথ। সুন্দর ভাষার অধিকারী হলে, কাউকে বোঝানোর ক্ষমতা যদি থাকে, সেই ব্যক্তির পক্ষে জগৎবাসটা সহজ হয়। আর কেউ যদি কাউকে বোঝাতে না পারে, দমকে দমকে, ঠিক আছে, ঠোঁটকাটা হয়ে যা তা বলে বেড়ায়, এমন লোক জগতে খুব বেশি কদর পাবে না। সাময়িক কদর পাবে, কিন্তু বরাবর কদর পাবে না। যাই হোক, চলুন এইরকম প্রারম্ভিক আলোচনা দিয়ে কথামৃতি আজকে পর্ব সংখ্যা 184 শুরু করছে। মনে আছে কিনা আপনাদের, একজন, তার পরিচয়টা আমরা শেষ পর্যন্ত পেলাম না, কে এই হ্যাঁ, যে ভক্তরা চিঠি লিখেছে তার পরিচয় পরিষ্কার এখানে কোথাও উল্লেখ পেলাম না, কিন্তু একটা জায়গাতে পাওয়া গেছে তিনি অ্যাডভোকেট ছিলেন, এটুকু পাওয়া গেছে, কিন্তু সে তার নামটা উল্লেখ করা হয়নি ভালো মতো করে। তো সে যেমনই হোক, তো সেই ভদ্রলোক ঠাকুরের সম্পর্কে তার অভিজ্ঞতার কথা লিখে পাঠিয়েছিলেন মাস্টার মশাইকে। তো একদিন ঠাকুরের কাছে তিনি গেছিলেন, সেদিনকে আর কেউ নেই আশেপাশে, ওনার সঙ্গে ঠাকুরের সঙ্গে তার কথাবার্তা হচ্ছে। গেল দিনকে আমরা এ পর্যন্ত এসে বসেছিলাম। তো ঠাকুরের তো মানে কে আছে কে নেই এরকম বাহ্যজ্ঞান থাকতো না সবসময়। এতক্ষণ নিচের মেঝেতে বসে কথা হচ্ছিল, ঠাকুর গিয়ে তক্তপোষের উপরে বসে লম্বা হয়ে শুয়ে পড়লেন। শুয়ে পড়ে পাখা দিয়ে বললেন, আমায় হাওয়া করো, ঠিক আছে। তো ওই যে ভক্ত বলে, আমি হাওয়া করতে লাগলাম। তো ইনি একটু হাওয়া খাচ্ছেন, তারপরে বলছেন যে বড্ড গরম পড়েছে গো, পাখাখানা একটু জলে ভিজিয়ে নিয়ে হাওয়া করো, তাতে একটু ঠান্ডা ঠান্ডা ভাব আসবে। তো ওই ভক্ত বলছে, বলে আপনার শখও তো আছে কত দেখছি, শখ, ঠিক আছে, আপনার শখও তো আছে কত দেখছি। হ্যাঁ, ঠাকুর রেগে গেছেন। হ্যাঁ, কেন থাকবে না শখ, বলো দেখি, কেন থাকবে না? হ্যাঁ, শখ থাকতে নেই বুঝি। তো আমি বললাম, তখন ভয় পেয়ে গেছি, বলছে থাক থাক থাক, শখ থাক, অসুবিধা নেই, থাকুক। হ্যাঁ, তো ওই ভক্ত বলছেন যে সেদিন কেউ ছিল না ওনার কাছে বসে থেকে
আমার যে আনন্দ হয়েছিল, হ্যাঁ, সেইটা আমি আমার স্মৃতিতে এটা সবসময় রয়ে গেছে। শেষবার তোমার তৃতীয় খণ্ডে তুমি যেটা উল্লেখ করেছো, মাস্টারমশাইকে তিনি লিখছেন আর কি, তখন আমি আমার এক স্কুলের হেডমাস্টারকে তার কাছে নিয়ে গেছিলাম। তো তাকে দেখেই তিনি বললেন, এনাকে আবার কোথায় পেলে, নিয়ে এলে যে? হ্যাঁ, তারপরে ওই ইসেকে বলছে, তুমি তো বড় উকিল, কত বুদ্ধি তোমার, আমায় একটু বুদ্ধি দিতে পারো? তোমার বাবা যে সেদিন এসেছিলেন, এখানে 3 দিন ছিলেন, জানো তো? তা আমি বললাম, তাকে কেমন দেখলেন? মানে বাবার কথা বলছে আর কি। বললো, ওই যে চিঠি লিখেছে তার বাবাও এসেছিলেন আর কি। বললেন, বেশ লোক, তবে মাঝে মাঝে হিজিবিজি বকে। আমি বললাম, তাহলে আবার দেখা হলে সেই হিজিবিজিটি আপনি একটু ছাড়িয়ে দেবেন। তো তিনি একটু হাসলেন। তো আমি যেহেতু ওই বন্ধুর সঙ্গে গেছিলাম, তো আমরা বলছি যে আমাদেরকে কিছু গোটা কত কথা শোনান, কিছু বলেন আমাদেরকে। তো ঠাকুর বলছেন, হৃদয়কে চেনো? হুম। তা আমি বললাম যে আপনার ভাগ্নে তো, তার কথা তো শুনেছি, কিন্তু তার সঙ্গে আমার আলাপ নেই। তো ঠাকুর বলছেন, বলে আমার সে ভাগ্নের হৃদয় প্রায় প্রায় বলতো যে মামা, তোমার এই যে এইসব বুলি, মানে যেগুলো তুমি বলো, ঠিক আছে, সব একবারই বলে দাও না, শেষ হয়ে যাক, সব শুনে শুনে চলে যাক, আর আসতে হবে না। আসবে, ওদেরকে একবার যা যা বলা তুমি বলে দিও, আর মনে করো এই ঝঞ্ঝাল আর আসবে না। তুমি কি বারবার একই কথা তুমি ঘুরিয়ে ফিরে বারবার বলো। তা আমি খেপে গিয়ে বলতাম, তা তোর কিরে শালা, আমার বুলি আমি 1,00,000 বার বলবো, এক কথা 10 বার বলবো, তোর কিরে? তো আমি হাসতে হাসতে বললাম, মানে ওই লেখক বলছে আর কি, তা তো বটেই। তো তিনি এই কথা কেন বলছেন, কারণ ওই তো একই তো কথা, এই যে লোক আসে ঘুরে ফিরে একই কথাই বলেন, কামিনী কাঞ্চন ত্যাগ, এটা সেটা নতুন কিছু, ঠিক আছে, বারবার বলেন। কারণ কেন বারবার বলতে হয়? যদি একবার বললেই কাজ হতো তাহলে তো হয়েই যেত, লোক তো আর এতবার যেতে হতো না, একদিন গিয়ে হয়ে গেছিল। তো হয় না তো কাজ, যে কারণে যখন যার যেমন সমস্যা তাকে সেই একই প্রসঙ্গেই বারবার বলতে হয়। তো এবার কথা বলতে বলতে হঠাৎ গান ধরলেন, ডুব 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 সাগরে আমার মন। তো গান যে গাইছেন অন্যমনস্ক, ডুব 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 বলতে বলতে নিজেই ডুবে গেলেন, মানে সমাধিস্থ। আবার যখন সমাধি ভঙ্গ হলো, ঘরের মধ্যে পাচারি করছেন, কথা নেই কোনো, নিশ্চয়ই কিছু একটা ভাবছেন, ঠিক আছে। আর ওই আমরা যারা ছিলাম সব বসে আছি। তো ধুতি পরা অবস্থা, 2 হাত দিয়ে ধুতি একবারে কোমর টেনে গোজেন, আর মানে পাচারি করছেন, গোজেন পাচারি করছেন, ও আবার ধুতি ফুতি খুলে যাচ্ছে বারবার, এই করতে করতে কিছু একটা ভাবছেন। এই দৃশ্য দেখে আমি আর আমার যে সঙ্গী ছিল, তারা একজনের গা টেপাটেপি করছে, দেখ কি অবস্থা। হ্যাঁ, তো চুপি চুপি বলছি, হয়েছে লোকের ধুতি পরা। ওমা, বলতে না বলতেই দেখি খেপে গেছে, দুঃশালার ধুতি বলে ধুতি খুলে ফেলছে। হ্যাঁ, খুলি ফেলেই হাঁটাহাঁটি করছে, পাচারি করছে, মানে ধুতি যে নেই তার কোনো হুঁশ নেই, ঠিক আছে। তো অন্যমনস্ক হাঁটাহাঁটি করছে। আবার কোথা থেকে ঘরের কোণে একটা কার ছাতা লাঠি রাখা ছিল, এসে আমাদের সামনে ফেললেন, বলে, এ কি তোমাদের ছাতা, তোমাদের লাঠি? তো আমরা একটু ঘাবড়ে গিয়ে বললাম, না আমাদের নয়। অমনি বলছেন, আমি আগেই বুঝেছি তোমাদের নয়, এই ছাতা লাঠি দেখেই বুঝতে পারি এই ছাতা লাঠি তোমাদের হতে পারে না। ওই একটা লোক এসেছিল, হাউমাউ করে কতগুলো গিলে গেল, এ নিশ্চয়ই তার, ওই ফেলে গেছে, এসব বলছেন। মানে কি সব ভাবেন, একটু অন্যরকম ছিলেন তো। ওই যে ঘরের মধ্যে ছাতা লাঠি আছে, ওনার ঠিক লাগছে না, যে কার ভালো লোকের নয় তো, ঠিক আছে, এরকম। মানে তো এই বলে টলে ওই সেই যে তার যে বিছানা, খাটের দিকে পশ্চিমমুখ হয়ে গিয়ে বসে আছেন। বসে থেকে আবার পিছনে ওরা বসে আছে, ওদেরকে জিজ্ঞেস করছেন, ওগো, তোমাদের কি আমাকে দেখে অসভ্য মনে হচ্ছে? জিজ্ঞেস করছে। আমি একটু তাড়াতাড়ি বললাম, সঙ্গীত জনকে চাপ দিয়ে, না না না, আপনি খুব সভ্য। এই কথা জিজ্ঞেস করছেন কেন? বলে, আর বলো না, ওই শিবনাথ টিবনাথ যারা আসে আমাকে অসভ্য মনে করে, ওরা এলে আমি সবসময় দুটি জড়িয়ে ভালো করে বসে থাকি। গিরিশ ঘোষকে চেনো তো? তো আমি উত্তর দিচ্ছি, কোন গিরিশ ঘোষ, যে থিয়েটার করে যে? হ্যাঁ। বলে, কখনো দেখিনি, কিন্তু নাম শুনেছি।
ঠাকুর বলছে ভালো লোক। আমি বললাম শুনেছি অনেক নাকি মদ খান। তো ঠাকুর বলে খাক না, কদিন খাবে, একদিন না একদিন ঠিক মানে ছেড়ে দেবে। ঠিকই হয়েছিল, উনি কিন্তু শেষ জীবনে ওই ঠাকুরের সংস্পর্শে এসে মদ ছেড়ে দিয়েছিলেন। তারপরে বলছেন তুমি নরেন্দ্রকে চেনো? বলছেন না, আজ্ঞে না। বলে ঠাকুর বলছেন যে আমার বড় ইচ্ছা তোমার নরেন্দ্রের সঙ্গে আলাপ করিয়ে দিই। সে বিয়ে পাশ করেছে, এখনো বিয়ে তা করেনি। তো আমি বলছি যে এক আলাপ নিশ্চয়ই করব। ঠাকুর বলছে আজকে রাত্রিরে রাম দত্তের বাড়িতে কীর্তন হবে, আমি সেখানে যাব, তুমিও সেখানে যাবে। বলছে যে আজ্ঞা। বলে ঠাকুর যাবে তো, যেও কিন্তু। তখন আমি বললাম যে আপনার হুকুম হলো তা মানবো না, অবশ্যই যাব। তারপরে ঘরে কয়েকটা ছবি দেখালেন, ছবি দেখাতে বললেন আচ্ছা তুমি জানো বুদ্ধদেবের ছবি পাওয়া যায় কিনা? আমি বললাম শুনতে পাই পাওয়া যায়। বলে এরকম একখানা ছবি আমায় এনে দিও তো বুদ্ধদেবের, গৌতম বুদ্ধের আর কি। তো যে আজ্ঞা, যখন আসবো নিয়ে যাব। এই বলে আমি সেদিন চলে এসেছিলাম। কিন্তু কি দুর্ভাগ্য দেখুন, মানে পরে আর ওনার বাড়িতে যাওয়া হয়নি। ওই যে লেখক তিনি লিখছেন। তবে সেদিন বিকেলে কিন্তু আমি সেই রামবাবুর বাড়িতে গিয়েছিলাম। ওই গিয়েছিলেন রামদত্তের বাড়িতে। তো হ্যাঁ, কীর্তন ছিল। তো সেখানে নরেন্দ্রর সঙ্গে দেখা। ঠাকুর বসে আছেন, তার পাশে নরেন্দ্র বসে আছেন, ঠাকুর পরিচয় করে দিচ্ছেন। আর নরেন্দ্র এরকম, মানে নরেন্দ্র তো সোজা সাপটা লোক, কাকে কি বলবে না বলে। ঠাকুর পরিচয় করে দিচ্ছেন, বলছেন তোমরা কথা বলো। নরেন্দ্র বলছে আজ আমার মাথার যন্ত্রণা হচ্ছে, আজকে কথা কইতে ইচ্ছা হচ্ছে না। হ্যাঁ, মুখের উপর বলে দিয়েছে। তো আমি বললাম ঠিক আছে থাক থাক, আরেকদিন আলাপ হবে। এই বলে নরেন্দ্রের সঙ্গে কিন্তু সেদিনকে আর আলাপ হলো না। তো ভদ্রলোক লিখছেন যে ঠাকুরের ইচ্ছা ছিল আমি নরেন্দ্রের সঙ্গে আলাপ করি। সেই আলাপ ঠাকুরের মানে যেই সময় সেদিন যে দিনকের কথা বলছে তার 12 বছর পরে গিয়ে হয়েছে। 12 বছর পরে ঠাকুরের ইচ্ছা পূর্ণ তো হতেই হবে, 12 বছর পরে সেটা পূর্ণ হয়েছে। তখন নরেন্দ্র স্বামী বিবেকানন্দ হয়ে গেছেন। এবং আলমোড়া কোনো একটা জায়গা হবে, হয়তো বেঙ্গলে নয় অন্য কোথাও হবে, আলমোড়া। তো সেখানটায় তার সঙ্গে দেখা হয়েছিল, কত কথা হলো, কত আনন্দে মানে দিন কাটাইয়াছিলাম। কখনো তার বাড়িতে, কখনো আমার বাড়িতে, হ্যাঁ, কখনো নির্জন পাহাড়ের মানে নির্জন জায়গাতে বসে তার সঙ্গে কত আলাপ হয়েছে। এবং তার সঙ্গে যখন আলাপ হয়েছে তখন আমি মনে মনে বুঝেছি ঠাকুরের যে ইচ্ছা আলাপ করব, সেই ইচ্ছাটাই সেদিনকে পূর্ণ হয়েছে। কিন্তু আবার দেখুন কি অবস্থা, সেই যে একবার আলাপ হয়েছে নরেন্দ্রের সঙ্গে, তারপরে সারা জীবনে আর দ্বিতীয়বার আলাপ হয়নি। ঠাকুরের ইচ্ছাটা পূরণ করবো বলেই এরকম 4-5 দিন তার সঙ্গে থাকা হয়েছে, সেই আলাপটা হয়েছে। তো লেখক যিনি লিখছেন তিনি বলছেন যে ঠাকুরের সঙ্গে আমার 4-5 দিন দেখা হয়েছিল, বেশি দিন নয়, মানে উনি লিখছেন আর কি। তো এত অল্প সময়ের মধ্যে সেই স্মৃতি মনের মধ্যে এমন ভাবে বসে গেছিল যে এক ক্লাসে পড়া বন্ধু বান্ধবের কথা যেরকম মনে পড়ে যায়, মানে একই ক্লাসে একই সঙ্গে পড়লে বন্ধু বান্ধবের স্মৃতি যেমন থেকে যায় মনের মধ্যে, একদম তাজা মনে হয় কদিন আগের ঘটনা, ঠিক ওরকমই মানে তার কথা সবসময় আমার একদম জ্বলন্ত মনে হয়, যেন ছবির মতো ভাসছে, এরকম মনে পড়ে। আর সবসময় মনে মনে ভাবি যে আরে বাপরে কার কাছে গেছিলাম। হ্যাঁ, আমি তো তখন বুঝতেই পারিনি, এখন না বুঝতে পারছি কার কাছে গেছিলাম। ওই কদিনে যা দেখেছি আর যা পেয়েছি তাতে জীবন মধুময় হয়ে গেছে। তার যে হাসিটুকু মানে আমার মনের কোটরায় যত্ন করে রেখে দিয়েছি। আর সেই হাসির অমৃত কণায় আজকে দেখো আমেরিকা অবধি পৌঁছে গেছে। হ্যাঁ, আর আমি ভাবি হস্যামি চ মুহুর্মুহু হস্যামি চ পুনঃ পুনঃ। হ্যাঁ, মানে এই যে আনন্দ, এই আনন্দটা মুহুর্মুহু বারে বারেই ঘটে। আমার যদি এ অবস্থা, আর তোমরা যারা ঠাকুরের সঙ্গে চিরকাল ছিলে, এতটা লম্বা সময় ছিলে, তারা কত কখানি ভাগ্যবান, সেই কথাই দূরে বসে বসে ভাবি। এই কথাটা ওই মানে লেখক লিখছে। এই বলে উনি মানে ওই চিঠিটা শেষ করেছে। এখন হিসেব মতো কথামৃত শেষ, কিন্তু আরেকটু বাকি রয়ে গেছে। এই কথামৃতের একটা খুব শক্তিশালী চরিত্র আছে, কিন্তু তাকে খুব একটা ধরা যায়নি।
সেই ব্যক্তি সম্পর্কে এবার আমাদের কথামৃতে একটু কথা আছে, ওটুকু না পড়লে আর হবে না, মানে না পড়াই উচিত। তিনি হচ্ছেন শ্রী মহেন্দ্রনাথ গুপ্ত মাস্টার মশাই। ওনার সম্পর্কে আমরা পুরো কথামৃতেতে উপস্থিতি দেখেছি, সব জায়গায় আছেন, কিন্তু কথা নেই, ওনার সম্পর্কে কথা নেই। হ্যাঁ, এইবারে একটুখানি হয়তো একদিন কি দুদিন লাগতে পারে, যেখানে মাস্টার মশাই মহেন্দ্রবাবু সম্পর্কে আলোচনা আছে। ঠিক আছে, ওইটুকুটু করলেই আমাদের শেষ হয়ে যাবে। দুদিন হয়তো লাগবে কি 3 দিন, আমি দুদিনে হয়তো শেষ করার চেষ্টা করবো। হ্যাঁ, জানা হয়নি, কারণ মাস্টার মশাই উনি এত সচেতন ভাবে এই কথামৃত রচনার ক্ষেত্রে নিজেকে অনুল্লেখ্য, যেন গুরুত্বপূর্ণ ব্যক্তি না হন, এরকম ভাবে নিজেকে সবসময় রেখে অন্যান্য ব্যক্তিদেরকে বেশি হাইলাইট করেছেন, নিজেকে প্রকাশ করতে চাননি। এই কাজটা উনি খুব দক্ষতার সাথে করেছেন। এত বড় প্রায় 1170 পাতার আলোচনা, সেখানে ওনার কথা খুবই কম, সব জায়গাতেই নেই, মানে নিজের সম্পর্কে বলছেন না। ঠিক আছে, নিজের অনুভূতি, অনুভব, কি মনে করছেন, কি যুক্তি, কি অযুক্তি, এগুলো সম্পর্কে কিছু বলছেন না। ঠাকুরের কথা, বর্ণদের কথাই বারবার বলছেন। তো এই শিব মাস্টার মশাই, মণি, মোহিনী মোহন, এরকম বিভিন্ন নামে আমরা তাকে বিভিন্ন সময় দেখেছি। অসম্পূর্ণ পরিচয়ের আবরণে নিজেকে সবসময় গোপন রেখেছে। হ্যাঁ, 1882 খ্রিস্টাব্দে শ্রীরামকৃষ্ণের প্রথম দর্শন লাভ করেছিল, এবং সেই সময় তিনি মেট্রোপলিটন বিদ্যালয়ের শ্যামবাজারস্থ প্রধান শাখায় প্রধান শিক্ষকের পদে নিযুক্ত ছিল। তো বিভিন্ন তার যেসব ছাত্রমণ্ডলী ছিল, তাদের মধ্যে কে কে ছিল? রাখাল, ওই যারা বিশেষ শিষ্য, বাবুরাম, সুবোধ, পূর্ণ, তেজচন্দ্র, পল্টু, ক্ষীরোদ, নারায়ণ তার বিদ্যালয়েরই ছাত্র ছিল। এরা সবাই তার বিদ্যালয়ের ছাত্র ছিল, আর এই জন্য তিনি সকলের কাছেই মাস্টার মশাই নামেই পরিচিত, সবাই তাকে মাস্টার মশাই বলেই ডাকতেন। তো 1932 খ্রিস্টাব্দের 4 জুন তিনি দেহত্যাগ করেন। 1932 খ্রিস্টাব্দে 4 জুন, তার মানে বেশ অনেকটা পরে। হ্যাঁ, মাস্টার মশাই, তার মানে ঠাকুর মারা গেছেন 1886 খ্রিস্টাব্দের 16ই আগস্ট, 15ই আগস্ট, মানে এটা দ্বিমত আছে, আমরা নিয়ে আলোচনা করেছি। 15ই আগস্টই ধরতে হবে, 15ই আগস্ট রাত্রি দিয়ে মারা যান। তো 1886 খ্রিস্টাব্দের, আর উনি মারা গেছেন 1932 খ্রিস্টাব্দে। আমরা যখন এই যে বিভিন্ন সময় এই কথামৃত আলোচনা করেছি, 2-1বার আমরা ভুলবশত এরকম বলেছি যে মাস্টার মশাই এবং ঠাকুর হয়তো সমবয়সী, কিন্তু তা নয়। মাস্টার মশাই ছোট ছিলেন। যেই সময়ে নরেন্দ্রর বয়স 24, সেই সময় মাস্টার মশাই বয়স 35-36, নরেন্দ্র থেকে 12-14 বছরের বড়। ঠিক আছে, আর যে সময় মারা যাচ্ছেন মানে আমাদের এসে ঠাকুর, তখন ঠাকুরের বয়স প্রায় 50, তার মানে মাস্টার মশাই যার বয়স 35, ঠাকুরের বয়স 50, তার মানে প্রায় 15 বছরের মতো বড় ছিলেন আমাদের ঠাকুর। তো উনি দীর্ঘজীবী ছিলেন 1932 খ্রিস্টাব্দে। হ্যাঁ, আর জানার উপায় কোথায়? আমরা শেষ পর্যন্ত তো দেখলাম যে ওই, হ্যাঁ আছে, এই বিষয়ে কথা আছে। হ্যাঁ, তো 1854 খ্রিস্টাব্দের 14 জুলাই মানে ওনার জন্ম হয়, শুক্রবার করে ওনার জন্ম হয়। তো নাগপঞ্চমী দিবসে মহেন্দ্রনাথ বাবু দত্ত কলিকাতার শিমুলিয়াপল্লীস্থ শিবনারায়ণ দাস লেনের পিতৃগৃহে ভূমিষ্ঠ হন, এবং পরে তার পিতা শ্রী মধুসূদন গুপ্ত, তার নাম 13/2 নং গুরুপ্রসাদ চৌধুরী লেনে একটা বাড়ি কিনে সেখানে সকলে মিলে তখন বসবাস করেন। তার মানে ওনার জন্ম এক জায়গাতে হয়েছিল, পরে ওনার পিতা বাড়ি কিনে অন্য জায়গায় বসবাস শুরু করেন। তো ওনার পিতামাতার ব্যাপারে খুব ভালো কথা বলা আছে, যে ওনার পিতা মধুসূদন এবং মাতা স্বর্ণময়ী উভয়ই সরলতা, মধুর ব্যবহার এবং ধর্মনিষ্ঠার জন্য সুপরিচিত ছিল। এই কথাগুলো বলার গুরুত্বপূর্ণ। কেন গুরুত্বপূর্ণ? কারণ তার এই যে পিতামাতার যে এই গুণগুলো, বৈশিষ্ট্যগুলো, এগুলো পরবর্তীতে সন্তানাদির মধ্যে যায়। সবার মধ্যে হয়তো যায় না, অনেকের মধ্যেই যায়। তো তাদের 4 পুত্র আর সমসংখ্যক কন্যা, মানে 4 কন্যা। তার মধ্যে তৃতীয় সন্তান ছিলেন মহেন্দ্রনাথ দত্ত। তো মায়ের স্নেহ,
যত রকম ভালো গুণ ছিল, এই সব কিছুই মাতৃভক্ত মহেন্দ্রনাথের জীবনে দেখা গেছে। মিতভাষী, অল্প কথা বলা, মানুষের সাথে মানে সমবেদনা পূর্ণ হয়ে থাকা, মানুষকে সহযোগিতা করা, যত রকম ওনার পক্ষে সম্ভব ছিল। ঠাকুরের তো একদম ছায়াচঙ্গী হয়েছিলেন, তো এইসব বিষয়গুলো ওনার মধ্যে ছিল। তো তার মাতার সাথে তার অনেক রকম ছোটবেলার বিভিন্ন রকম স্মৃতি আছে। তার মধ্যে একবার একটা ঘটনা ঘটেছিল, যখন তার বয়স 4 বছর বয়স, বালক, তিনি একবার নৌকা যোগে এই মহেশের রথ দর্শন করতে যান। তো যখন ফিরে আসছিলেন, তখন দক্ষিণেশ্বরে কোনো কারণে তারা সেখানে চাঁদনীর ঘাটে অবতরণ করেন। দক্ষিণেশ্বর, তখন তার বয়স ছোট। তো এই ঘটনা তো বুঝে যাচ্ছে যে এটা আসলে সেই সময় ঠিক বলা যাচ্ছে না, মানে এই ঘটনাটা ঘটেছিল, কিন্তু ঘটনার মধ্যে কে যে পাত্রপাত্রী কেউ জানে না। তো যখন ওই মন্দির তখন নির্মিত হচ্ছে, কার মন্দির? দক্ষিণেশ্বরের যে ইসের রানী রাসমণির মন্দির নির্মিত হচ্ছে, আন্ডার কনস্ট্রাকশন, ঠিক আছে, তৈরি হচ্ছে। তো যখন তিনি মানে নবনির্মিত উদ্যান মন্দিরে মানে এদিক ওদিক ঘুরছেন, ভ্রমণ করছেন, তো কালী মন্দিরের সামনে এসে হঠাৎ করে তিনি দেখতে পান যে তার সঙ্গে তার মা নেই, মানে তিনি হারিয়ে গেছেন। তো ছোট বালক হারিয়ে গেছে দেখে, মাকে দেখতে পায়নি দেখে মানে কাঁদতে শুরু করেছে, ঠিক আছে। তো সেই সময় কোথা হতে একজন খুব সৌম্য দেখতে ব্রাহ্মণ তার মাথায় হাত বুলিয়ে তাকে তখন সান্ত্বনা দিয়েছিল। মন্দির থেকে বেরিয়ে এসে এক ব্রাহ্মণ তাকে সান্ত্বনা দিয়েছিল। সেই ছোট্ট বালক, তার ওটুকুই মনে আছে, একজন ব্রাহ্মণ এসে তার মাথায় হাত বুলিয়ে দিয়েছে, কিন্তু সেই ব্রাহ্মণ যে কে তিনি আর মনে করতে পারেন না। হয়তো ঠাকুরও হতে পারেন, তিনি সেই সময় নবনিযুক্ত ছিলেন, ঠিক আছে, হতে পারেন বা অন্য কোনো ঠাকুরের দাদা রামকুমার, হ্যাঁ, তিনিও হতে পারেন। কে সেটা মানে উনি আর নিশ্চিত করে বলতে পারেননি। দাদু ও ইসেও হতে পারেন। তো উত্তরকালে মাস্টারমশাই তো ও আচ্ছা, তো এরকম সান্ত্বনা দিয়েছিলেন, এবং পরবর্তীতে তো স্বাভাবিকভাবে মা খোঁজাখুঁজি করে তাকে ফিরে পেয়েছিল। তো তিনি তখন মায়ের সাথে চলে গেছেন, কিন্তু ওনার ওই স্মৃতিটা মনে আছে। কেউ একজন দক্ষিণেশ্বর মন্দিরে 4 বছরের বালক, কত কিছু মনে নেই, ওটুকুনো মনে আছে। তো ঠাকুর, এটা মাস্টারমশাই অনেক সময় বলতেন যে হয়তো ঠাকুরই হবেন, কারণ তার কিছুদিন পরেই রানী রাসমণির দক্ষিণেশ্বরের বাড়িতে কালী মন্দির প্রতিষ্ঠা হয়েছে, এবং তখন ঠাকুর ওই যে পূজক পদে নিযুক্ত হয়েছিল। আর দু একবার এরকম ঘটেছিল বালক অবস্থায়, তার যখন 5 বছর বয়স, তিনি একবার ছাদে গিয়ে নীল আকাশের দিকে তাকিয়ে মানে কিছুক্ষণের জন্য মানে ইসে হয়ে গেছিলেন, মানে জগৎ বাহ্যশূন্য হয়ে গেছিলেন। মানে আকাশ দেখতে দেখতে এই আকাশের ব্যাপ্তি কত বড় বিশাল, এসব দেখে দেখে মানে অন্যমনস্ক হয়ে গেছিলেন। একবার এরকম বৃষ্টির মাঝে দাঁড়িয়ে মানে বৃষ্টি দেখতে দেখতে আর নড়াচড়া করতে পারছিলেন না, ওই ভাবনাতেই মগ্ন হয়ে গেছিলেন। তো একবার ছোটবেলাতে মানে ছাগ বলির অনুষ্ঠানে তিনি সামনে ছিলেন, মানে বলি অনুষ্ঠানে ছাগল কাটে, তো আপনারা কখনো দেখেছেন কিনা। আবার একবার মানে দেখা হয়েছিল। তো যেমনই হোক, এটা আসলে দেখাটা খুব প্রীতিকর না, দেখতে আপনার ভালো লাগবে না। এমনিতে তো দেখছেন দোকানপাটে কেটে কুটে রেখেছে, কিন্তু এরকম আনন্দ উৎসব পূজা পার্বণ করে মানে তখন একটু মানুষের মধ্যে অন্যরকম প্রভাব এসে যায়। তো যাই হোক, এগুলো ভালো স্মৃতি নয়, আমি তো মনেই রাখিনি। তো এখন যে সেই সময় এই ঘটনাতে তার মনে খুব মানে দাগ কেটেছিল, এবং তিনি ছোটবেলায় প্রতিজ্ঞা করেছিলেন যেভাবেই হোক বড় হয়ে তিনি এই ছাগ বলি কথা বন্ধ করবেন। তো এখানে লিখেছে ভবিষ্যৎ কাকে কোথায় নিয়ে যায়। যখন পরিণত বয়স্ক হয়েছেন মাস্টারমশাই, হ্যাঁ, তখন তার চিন্তাধারা আমূল পরিবর্তন হয়েছে। তিনি ভবিষ্যতে পরবর্তীতে আর কোনোদিন ছাগ বলি বন্ধ করবেন এই উদ্যোগ কখনো নেননি। কিন্তু এই ভদ্রলোক তার মায়ের এত মানে কাছের স্নেহধন্য ছিলেন। দুর্ভাগ্য এই কৈশোরেই, মানে কৈশোর কত 12-14 বছর বয়সেই তার মা মানে
দেহ রক্ষা করেন আর কি, মারা যান। তো সেই সময় মায়ের মৃত্যুতে তিনি এত শোকগ্রস্ত এবং এত মানে কাহিল হয়ে গেছিলেন যে স্বপ্নে দেখলেন মা এসে তাকে বলছে যে এই যাবৎকাল তোকে আমি লালন পালন করেছি, পরেও তাই করব, তবে তুই হয়তো আমাকে দেখতে পাবি না। ঠিক আছে? তো সত্যি সত্যি জগদম্বা রূপেই হোক আর জগৎ মাতা রূপেই হোক, প্রত্যেকটা মানুষের ভার যেমন জগৎ মাতা নেয়, তার ভারও এরম জগৎ মাতাই নিয়েছিলেন, তো বলার অপেক্ষা রাখে না। তো দুর্গাপূজার সময় তিনি দীর্ঘকাল ওই যে পুজো হতো সেই প্রতিমার সম্মুখে উপবিষ্ট থাকতেন। যোগাদি উপলক্ষে অথবা বিভিন্ন তীর্থযাত্রার উপলক্ষে যখন কলকাতার রাস্তা দিয়ে বিভিন্ন সাধুরা ওই রাস্তা দিয়ে যাতায়াত করতেন, তাদের দেখার জন্য তিনি সবসময় রাস্তার ধারে কখনো দাঁড়িয়ে থাকতেন, দেখতেন, তাদের সেবা করার চেষ্টা করতেন। তো তার মধ্যে ছোটবেলা থেকেই সাধু সঙ্গের প্রতি একটা আগ্রহ বরাবর ছিল। শ্রীরামকৃষ্ণ চরণে তাই তিনি জীবনের এই একটা বড় কাল, একটা সময় তার সঙ্গে কিন্তু জুড়ে ছিলেন। কেউ তাকে বলেও নি, বলেছে যে আমাদের সঙ্গে এসে থাকো, সকাল বিকাল সবসময় থাকতেন। বিদ্যালয়ে পাঠের সময় তিনি রামায়ণ তার যখন ছাত্র অবস্থা, সেই সময়ে তিনি রামায়ণ, মহাভারত, পুরাণ, শ্রী চৈতন্য চরিতামৃত এইসব গ্রন্থ পাঠ করে সেসব বিষয়ে অবগত হয়েছিলেন, জানতেন সেসব বিষয়গুলো সম্পর্কে। তো যখন ঠাকুরের কাছে গিয়েছিলেন, যে সময় গিয়েছিলেন, তার আগে তিনি চৈতন্য চরিতামৃত গ্রন্থটাকে পাগলের মতো পাঠ করতেন, এত বেশি ভালোবাসতেন সেটা পড়ার জন্য। তারপরে তিনি ওই একসময় আইন পড়ছিলেন, আইন পাশ করার জন্য পড়াশোনা করছিলেন, শেষ পর্যন্ত হয়ে ওঠেনি। তো আইন অধ্যয়নকালে তিনি মনুশাস্ত্রাদি এবং যাজ্ঞবল্কাদি স্মৃতি, মনুস্মৃতি এবং যাজ্ঞবল্কাদি স্মৃতি গ্রন্থ, এগুলো ঠিক আছে, এগুলো পাঠ করতেন এবং পাঠ করে বুঝতে পেরেছিলেন যে হিন্দুদের সমাজনীতির মর্ম কথা শিখতে চাইলে এই গ্রন্থগুলোর খুব গুরুত্ব আছে। তো এক জায়গাতে বলেছিলেন যে ওকালতি করো আর নাই করো, আইন কিন্তু পড়া উচিত সবারই। আইন তো দরকার, কারণ তাতে এই যে ঋষিদের আচার ব্যবহার, নিয়ম কানুন কি ছিল, একটা সুন্দর সমাজ ব্যবস্থা কি করে গড়ে উঠতে পারে, সেসব বিষয়ের দিক নির্দেশনা এই ঋষিরা এই মনুস্মৃতি, যাজ্ঞবল্কাদি স্মৃতির ভিতরে সুন্দর করে সেসব লিখে গেছেন। আর ছোটবেলা থেকেই তার বুদ্ধিমত্তা, মেধার জন্য মহেন্দ্রনাথের খুব সুনাম ছিল। তিনি খুব মেধাবী ছাত্র ছিলেন। যেমন হেয়ার স্কুল থেকে যখন পরীক্ষা দিয়েছেন, হেয়ার স্কুলটা কোথায়? কলকাতায় তো বটে, কলেজ স্ট্রিটে। সেদিন আমরা হেয়ার স্কুল দেখেছি কি কলেজ স্ট্রিটে? হ্যাঁ, সেদিন আমরা দেখেছি হেয়ার স্কুল, মনে নেই? হ্যাঁ, সেই স্কুলে তিনি দ্বিতীয় স্থান অধিকার করে পাশ করেন প্রবেশিকা পরীক্ষা, মাধ্যমিক পরীক্ষা পাশ করেন দ্বিতীয় স্থান অধিকার করে। FA উচ্চ মাধ্যমিক পরীক্ষাতে তিনি পঞ্চম হয়েছিলেন, অত্যন্ত মেধাবী। 1874 খ্রিস্টাব্দে তৃতীয় স্থান অধিকার করে তিনি প্রেসিডেন্সি কলেজ হইতে উপাধিপূর্বক পরীক্ষা উত্তীর্ণ হন, অত্যন্ত মেধাবী। তো ইংরেজি অধ্যাপক সেই সময় টনি সাহেব ছিলেন, বিখ্যাত অধ্যাপক, তার অত্যন্ত প্রিয় পাত্র ছিলেন, প্রিয় ছাত্র ছিলেন। কলেজের পাঠ শেষ হইবার পূর্বে তিনি শ্রীযুক্ত ঠাকুরচরণ সেনের কন্যা, এবার তার স্ত্রীর কথা বলছে, এবং শ্রীযুক্ত কেশবচন্দ্র সেনের ভগ্নী সম্পর্কিয়া, কেশবচন্দ্র সেন ব্রাহ্ম সমাজের, তার দূর সম্পর্কের ভগ্নী বোনকে, তার নাম ছিল নিকুঞ্জ দেবী, তাকে তিনি বিবাহ করেন 1873 খ্রিস্টাব্দে। ওই কারণে তিনি ওই কেশবচন্দ্র সেনের ব্রাহ্ম সমাজে যাতায়াতটা খুব করতেন। তো গৃহস্থাশ্রমে যখন প্রবেশ করেন, ওই যে আইন পড়ছিলেন, তখন আর সেটা হয়ে উঠলো না। আইন পড়তে খরচ আছে, সময় দেওয়ার ব্যাপার আছে। এখন সংসার শুরু হয়ে গেছে, সংসার শুরু হলে তো বলবে টাকা। এবার তো আইন পরীক্ষার জন্য প্রস্তুত হচ্ছিলেন, তখন সেই পড়া বন্ধ করে সংসারের আয় বৃদ্ধির জন্য সবকিছু ত্যাগ করে একটা অফিসে তিনি সওদাগরি চাকরিতে ঢুকলেন, হিসাব রক্ষক, অ্যাকাউন্টেন্সির কাজে ঢুকলেন। পরবর্তীতে তিনি উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষকের পদ
গ্রহণ করেন এবং কলেজে অধ্যাপনা শুরু করেন। তো এমনও গেছে তিনি একই সঙ্গে একাধিক কলেজে মানে পড়াতেন, ঠিক আছে, পালকিতে যাতায়াত করতেন। তো শ্রীরামকৃষ্ণ দর্শনের পূর্বে তিনি ব্রহ্মানন্দ কেশবচন্দ্র সেন, ওই যে যার কথা বলা হচ্ছে, তার বক্তৃতায় আকৃষ্ট হয়ে তিনি ওই যে ব্রহ্ম সমাজের সঙ্গে জড়িত থেকে সমাজ মন্দির, কুটিল মন্দির এসব স্থানে নিয়মিত যাতায়াত করতেন। কেশবচন্দ্র সেনের ব্যাপারে তিনি একটা কথা বলতেন যে তাকে এত ভালো লাগতো, মানে কেশবচন্দ্র সেনকে, মানে মনে হতো যেন দেবতার মতো মানুষ কেশবচন্দ্র সেন। তার কারণ তিনি তখন বন্ধু বান্ধবদের নিয়ে ঠাকুরের কাছে যাতায়াত করতেন কেশবচন্দ্র সেন, কিন্তু সেটা আবার এই যে সে জানতেন না, কি বলে আমাদের এই মাস্টারমশাই জানতেন না, কারণ তিনি যাননি কখনো। আর সেখানে ঠাকুরের যে অমৃতময় উপদেশগুলি থাকতো, নাম উল্লেখ না করে কেশবচন্দ্র সেন সেসবের প্রচার করতেন, ঠাকুরের কাছ থেকে শুনতেন, গিয়েগুলো ব্রাহ্ম সমাজে প্রচার করতেন। আর এই কারণেই তো উনি শিক্ষিত মানুষ, তো খুব সুন্দর করে প্রচার করতেন ঠাকুরের কথা, হয়তো লোকে শুনতে পেত না, ঠাকুরের তো প্রচার বিমুখ ওইসব ব্যাপার নেই, তো উনি এসব, তাতে কিন্তু ঠাকুর রাগ করতেন না কোনোদিন। ঠাকুর কি জানতেন না, বা জানলেও তাতে কিছু যায় আসে না। আসলে কি হয়, এটা খুব একটা ইম্পর্টেন্ট জিনিস, আধ্যাত্মিক কথা এটার কোনো প্যাটেন্ট হয় না যে এটা শুধু আমারই কথা, ঠিক আছে। হ্যাঁ, যেমন রবীন্দ্রনাথের লেখা রবীন্দ্রনাথেরই লেখা, অন্য কেউ যদি দাবি করে সেটা চলবে না। কিন্তু রামকৃষ্ণদেব ঠাকুর যা বলেছেন আপনিও সেসব প্রচার করতে পারেন, আপনার কথাগুলোও প্রচার করতে পারেন, তাতে কিছু যায় আসে না। আধ্যাত্মিক মানে ধর্মপথে কোনো কিছু প্যাটেন্ট করা হয় না। হ্যাঁ, অমৃতময় কথা সবসময়ই অমৃত, যার মুখ দিয়েই সেটা বেরোক। হয়তো তিনি তার উপলব্ধির মধ্য দিয়ে সেই কথাগুলোকে বাস্তবসম্মত করে লোকের কাছে আরো গ্রহণযোগ্য করে বলতে পেরেছিলেন। আমরা বললে সেগুলো মেকি হয়ে যায়। এরকম পণ্ডিত অনেক আছে যারা সুন্দর সুন্দর কথা বলে, কিন্তু জীবনের উপলব্ধি নেই, সেসব লোকের কথা লোকে পাত্তা দেয় না। তো বিয়ের কিছুকাল পরেই অপ্রত্যাশিতভাবে সাংসারিক ঘাত প্রতিঘাত শুরু হয়। স্ত্রীর সঙ্গে হয়তো শ্বশুর বাড়িতে বনিবনা হচ্ছে না, এই হচ্ছে, মানে এইগুলো তো কমন গল্প। কি কারণ কি গল্প এগুলো জানার দরকার নেই, এরকম ঘরে ঘরের গল্প। হ্যাঁ, তখন তিনি এসব থেকে নিষ্কৃতি লাভ করার জন্য 1882 খ্রিস্টাব্দে ফেব্রুয়ারি মাসে একদিন বরানগরে তার এক ভগ্নিপতি আছে ঈশানচন্দ্র কবিরাজ, মানে বোন জামাই আর কি, ওই 4 বোন ছিল, তার মধ্যে একজন হচ্ছে ঈশানচন্দ্র কবিরাজ। তিনি বাড়ি থেকে রাগ করে সেই ঈশান কবিরাজের বাড়িতে, বোন বা দিদির বাড়িতে গিয়ে আশ্রয় নেন যে আমি সংসারে আর যাবো না। তো এই বাড়িতে অবস্থানকালে তিনি একদিন সায়াহ্নে শ্রীযুক্ত সিদ্ধেশ্বর মজুমদারের সহিত শুনেছিলেন দক্ষিণেশ্বরের কথা, এবং তার সঙ্গেই তিনি দক্ষিণেশ্বর ঘুরতে গেছিলেন। তো সন্ধ্যার সময় যখন গেছেন, শ্রীরামকৃষ্ণ আর অন্যান্য ভক্তবৃন্দ সঙ্গে বসে আছেন। তো প্রথম দিন গিয়ে তো আর ওনার সঙ্গে মানে সামনাসামনি কথা বলার সুযোগ হয়নি। তো মাস্টারমশাই খুব কৌতূহলী মানুষ ছিলেন, কবি সুলভ মন ছিল তার। তো ওই ঠাকুরকে একবার দর্শন করে তিনি আবার ওই বিভিন্ন মন্দিরগুলো, গৃহ মন্দিরগুলো যেগুলো আছে, কোথায় কালীমা, কোথায় যে বিভিন্ন মন্দির আছে না, সেগুলোর সঙ্গে পরিচয় লাভ করার জন্য বাইরে বাইরে ঘুরে চলে গেলেছেন। প্রথম দর্শনে শুধু দেখেই চলে গেছেন। পরের দিন সকালবেলায় সেদিনকে অবশ্য একটা ঘটনা হয়েছে, কেউ তাকে পরিচয় করে দিয়েছিল ঠাকুরের সঙ্গে। তো ঠাকুর সেদিনকে একটু অন্যমনস্ক ছিলেন। তো মাস্টারমশাই ভেবেছিলেন ইনি হয়তো ঈশ্বর চিন্তা করবেন, এই জন্য অন্যমনস্ক, তো ওনাকে বিরক্ত করে লাভ নেই। তিনি বিদায় নিয়ে চলে এসেছিলেন। ঠাকুর বলেছিল আবার এসো। তো একদিন সকালবেলা সকাল 8টার সময় তিনি গেছেন, সকাল 8টায়। তখন তার কোনো ভক্তবৃন্দ কেউ নেই। হ্যাঁ, ঠাকুর বসে আছেন, তার পরিচয় জিজ্ঞেস করছেন, মানে প্রশংসা করছেন খুব, তোমাকে দেখতে তো খুব ভালো লাগছে, এটা সেটা নানান কিছু বলছেন। বলতে বলতে একবার জিজ্ঞেস করছেন, আচ্ছা তোমায় একটা জিজ্ঞেস করছি, তোমার কি বিবাহ হয়েছে কিনা, ঠিক আছে। তো তখন মাস্টারমশাই বলছে আজ্ঞে হ্যাঁ। ও মা, অমনি ঠাকুর তো মুখ চোখ কালো করে বলছেন বাতুসপুত্রকে, মানে তার রামলালকে, ভাইয়ের ছেলেকে বলছে, ওই দেখ বিয়ে করে ফেলেছে, দেখ অবস্থা, দেখ এই মাত্র ভালো বলছে আর এখনই দেখছি বিয়ে করে ফেলেছে। তারপর আবার জিজ্ঞেস করছেন ছেলে পুলে আছে কিনা, বলছে হ্যাঁ একটা ছেলে আছে। তখন বলছেন যে
আমি তো অনেক সময় লক্ষণ দেখে কিছু বুঝি, তোমার চেহারা লক্ষণে বেশ ভালো, তোমার কপালটা দেখে মনে হয়েছিল ঠিকই আছে, কিন্তু তুমি যা দুটো কর্ম করে ফেলেছো তাতে খুব বেশি আশাবাদী হওয়া গেল না। পরে আবার সান্ত্বনা দিয়েছেন, দেখো তোমার লক্ষণ তো ভালো আছে, অসুবিধা নেই, তুমি এসো, বারে বারে এসো, যদি কিছু হয় আর কি, অলরেডি তো যা হওয়ার হয়েই গেছে। হ্যাঁ, তো এখন ঠাকুর মাস্টারমশাই যেটা হচ্ছে, তিনি বিভিন্ন পাশ্চাত্য সাহিত্য পড়তেন, ক্যান্ট, হেগেল, হার্বার্ট, স্পেন্সার, বড় বড় দার্শনিকদের সম্পর্কে ওনার পড়াশোনা ছিল, পাশ্চাত্য দার্শনিক, ঠিক আছে। তো মাস্টারমশাইয়ের ধারণা ছিল যে জগতে কারা শ্রেষ্ঠ, যাদের অনেক জ্ঞান বুদ্ধি আছে তারাই জগতে শ্রেষ্ঠ, তো তারাই তো জ্ঞানী লোক। কিন্তু এই ঠাকুরের সঙ্গে দেখা হওয়ার পরে এরকম মানে সেই অর্থে শিক্ষা দীক্ষাহীন একজন ব্যক্তি, তার যে পরিচয় মানে উনি পেয়েছেন, সেখান থেকে যেসব কথা বলেছেন ঠাকুর একটা কথা প্রায়ই বলতেন যে ঈশ্বরকে জানাই জ্ঞান, আর বাকি সব হচ্ছে অজ্ঞান। তো মাস্টারমশাইকে জিজ্ঞেস করেছিলেন তোমার কি ভালো লাগে, বলছে নিরাকার ভালো লাগে। তো ঠাকুর বলেছিলেন নিরাকারও ঠিক আছে, সাকারও ঠিক আছে। এখন মানে মাস্টারমশাই চিরকালই জানতেন যারা নিরাকারে বিশ্বাসী তারা সাকার মানে না, আবার যারা সাকারে বিশ্বাসী তারা নিরাকার মানে না। অ্যান্ড উনি আছেন একমাত্র ব্যক্তি যিনি বলছেন যে দুটোই ঠিক আছে। তো ওনার কাছে এটা একটা মানে অদ্ভুত, উনি এরকম কথা কখনো শোনেন নাই যে দুটোই ঠিক আছে। তো মাস্টারমশাই ঠাকুরের কাছে শুনলেন যে মন্দিরের দেবী মৃন্ময়ী নহেন, চিন্ময়ী। মৃন্ময়ী মানে মাটির তৈরি কেবল নয়, চিন্ময় রূপে তুমি তাকে দেখছো। তখন মাস্টারমশাই একবার বলেছিলেন, আচ্ছা যদি চিন্ময়ী ঠিক হয় তাহলে প্রত্যেকবার উপাসনার সময় তো যারা উপাসনা করছে তাদের বুঝিয়ে দেওয়া উচিত এটা কিন্তু মাটির প্রতিমা, প্রকৃতি ঈশ্বরের উদ্দেশ্যে পূজা করা হয় মাত্র, এটা ঈশ্বর নয়। আর বলা সারেনি, ঠাকুর রামকৃষ্ণ খেপে গেলেন, বলে তোমাদের কলকাতার লোকেদের ওই এক, কেবল লেকচার দেওয়া আর বুঝিয়ে দেওয়া, যদি বুঝাবার হয় তিনিই বুঝাবেন, তুমি এত বুঝাতে যাচ্ছ কেন, তোমার কি দরকার, কে ভক্তি করছে কে কি করছে, তোমার ভক্তি হলে করো, না হলে না করো, তোমার বুঝিয়ে দাও, ঠিক আছে। এই ব্যাপার, তোমার এত মাথা ব্যথা কেন, তোমার নিজের যাতে জ্ঞান ভক্তি হয় সেই চেষ্টা করো। তুমি কেবল মানে কলকাতার লোকেদের ভাবি এরকম আরেকজনকে বুঝাবে, নিজে বুঝতে রাজি নয়, আরেকজনকে বুঝাতে মানে ব্যস্ত। তো তখন উনি বুঝতে পেরেছিলেন যে এ সাধারণ লোক নয়, আমরা চারপাশে যেরকম দেখি জ্ঞানী আর বুদ্ধিমান লোকেদের খুব কদর, এনার শুধু জ্ঞান আর বুদ্ধির ব্যাপার নয়, ইনি জ্ঞান বুদ্ধির সঙ্গে সঙ্গে তত্ত্বদর্শী, অর্থাৎ যা কিছু তত্ত্বীয়ভাবে থিওরিটিক্যালি আছে সেটাকে জগতে দেখেছেন প্র্যাকটিক্যালি, ফলে উনি তত্ত্বদর্শী, তত্ত্ব বা বইয়ের কথাকে উনি বাস্তবে দেখে নিয়েছেন, ফলে ওইটাকে উনি ভালো বুঝতে পারেন। আর এটা যখন বুঝেছেন তখন এই সব কিছু জগতের জ্ঞানীদেরকে একপাশে সরিয়ে রেখে শ্রী রামকৃষ্ণদেবের চরণে নিজেকে সবসময় নিবেদন করে রেখেছিলেন, তাকে আশ্রয় করেছিলেন। আশ্রয় করে মানে কি, জীবনকে তার সঙ্গে জুড়ে দিয়েছিল, এইরকম। তো এগুলো তো আমরা নতুন জানি না, এগুলো তার সম্পর্কে আমরা জেনেছি। তো তিনি যখন পরপর যাচ্ছিলেন ঠাকুরের কাছে, হ্যাঁ, তখন মাঝে মাঝে ঠাকুর আবার কৌতুক করতেন, তার ওই যে বালক অল্প বয়সে ছেলে ছোকরা আছে ওদেরকে বলতেন ওই দেখ আবার এসে গেছে দেখ, ঠিক আছে। রেগুলার যেতেন তো কোনো রকমই না, গিয়ে চুপচাপ বসে রাখতেন, ওনার তো এই ছিল, কথা নেই বার্তা নেই, বসে রাখতেন, কখনো হাওয়া করতেন, এই করে করে 4-5 ঘন্টা কাটিয়ে আবার চলে আসতেন। অত মানে সবার মাঝে থেকেও যেন কোথাও নেই এরকম ভাবে থাকতেন, ওই দেখ আবার এসেছেন। তো পরে বলতেন যে একটা ময়ূরকে একবার আফিম খাইয়ে দেওয়া হয়েছিল, নেশার জিনিস আফিম, ময়ূরের এমন মৌতাত লেগেছিল মানে নেশা হয়ে গেছিল, ও কেবল বারবার ওই আফিম খাওয়ার জন্যই যেত। ময়ূর তার বোঝে না কি খাইয়েছে, কিন্তু ওর তো ভিতরে কাজ শুরু হয়ে গেছে, ঠিক আছে। তো একদিন, কেন এই কথাগুলো বলছেন, একদিন বৈশাখ মাসে প্রচন্ড রোদ্দুর, সেই শ্যামবাজার থেকে পায়ে হেঁটে ঘেমে চেমে নিয়ে এই মহেন্দ্রনাথ দত্ত কলকাতা থেকে দক্ষিণেশ্বরে ঠাকুরকে দেখতে গেছিলেন, হেঁটে হেঁটে, পায়ে হেঁটে।
ঠিক আছে। তখন ঠাকুর বলেছিলেন এনার মধ্যে কি একটা টান আছে যে তার সঙ্গে ইংলিশম্যানরা পর্যন্ত ছুটে আসে। কেন এই কথা বলছে? কারণ ওই ইংলিশম্যান শিক্ষক এরা তাকে খুব ভালোবাসতো, তো এই কারণে। তো এই টানের কারণ নির্দেশ করে ঠাকুর একবার মাস্টারমশাইকে বলছিলেন যে তোমার এখানকার প্রতি এত টান কেন? কলিকাতায় অসংখ্য লোকের বাস, কারো তো এখানের প্রতি এত প্রীতি হলো না, হ্যাঁ, কেন তোমার হলো? এই কারণ কি বলো দেখিনি? তো মাস্টারমশাই আর কি বলবেন? তখন ঠাকুর বলছেন এর কারণ জন্মান্তরের সংস্কার। তুমি যে সংস্কারে বড় হয়েছে, ওই ছোটবেলা থেকে সাধু সন্ন্যাসী গৃহী মায়ের কাছ থেকে যেরকম শিক্ষা পেয়েছে সেই জিনিসটা তার মধ্যে ছিল। বলে জন্মান্তরের সংস্কার, এই কারণে তোমার ভিতরে সেই টানটা তৈরি হয়ে গেছে। এটা এমন নয় যে আমাকে দেখে তোমার তৈরি হয়েছে, তোমার ভিতরেই ছিল। দেখো তোমার ঘর, তুমি কে, তোমার অন্তর্বাহী, তোমার আগেরকার কথা, তোমার পরে কি হবে, এসব তো আমি জানি। আর জানি বলেই তোমাকে বলছি। সাদা চোখে গৌরাঙ্গে সাঙ্গপাঙ্গরা যেই ভিড়ের মধ্যে ছিল সেদিনকে যেন তোমায়ও দেখেছিল। মানে শ্রী গৌরাঙ্গ তার যে সাঙ্গপাঙ্গ ছিল সেই ভিড়ের মধ্যে যে তোমাকেও আমি দেখেছিলাম, সেটা আমি তোমায় বলতে পারি। মানে এটা ঠাকুরের একটা উপলব্ধি। আর তোমার ভেতরে তোমার চৈতন্য ভগবত পড়া শুনেই বুঝেছি তোমার ভিতরে কি আছে। চৈতন্য ভাগবত এমন সুন্দরভাবে পড়েছেন, এমন দরদ নিয়ে, যে সেটা শুনে তিনি বুঝেছেন এর ভিতরে কিছু আছে, কোথাও প্রেম আছে, কোথাও টান আছে, যে কারণে এগুলো ব্যাপারে তার বিশেষ আগ্রহ। তো হতে পারে ছেলে হয়েছে শুনে তোমাকে আমি একবার বকেছিলাম, ঠাকুর বলছেন। কিন্তু আবার ঠাকুর এও বলেছেন কখনো কখনো দিনের পর দিন যখন ঠাকুরের কাছে পড়েছিল একসময় ধমকে দিয়েছে, বলছেন যাও যাও বাড়ি যাও, অনেকদিন হয়েছে বাড়ি যাচ্ছ না, বাড়ি যাও। বাড়ি গিয়ে ছেলে আর বউ, ঠিক আছে, পরিবার, ঠাকুর তার বউ বলতো না, বলতো পরিবার, হ্যাঁ, পরিবারকে জানাও যে তুমিও তাদের আপনার জন, তাদেরকে ভরসা দাও, হ্যাঁ, এবং মানে তাদের সঙ্গে প্রীত করো। প্রীত মানে হচ্ছে প্রেম বা ভালো সম্পর্ক রাখো, কিন্তু ভিতরে ভিতরে জানবে যে এই জগতে কেউ কারো নয়, কিন্তু বাইরে বাইরে সে প্রেমটা দেখাবে। ঠিক আছে। তো এইভাবে মানে ঠাকুরও শিক্ষা দিয়েছেন যে না ফেলে চলে আসবে ওইরকম না। হ্যাঁ, আবার একবার বলছিলেন যে ঈশ্বরের পথে বিঘ্ন দেয় সে অবিদ্যা স্ত্রী। তো এই কথা বলছিল পরে ওই ঠাকুর যখন চেয়েছিলেন তার দিকে, বলছিলেন তোমার পরিবার কেমন? তো তখন ঠাকুর ওই যে শ্রীম বলছিলেন অজ্ঞান, বলছে যে তোমার স্ত্রী অজ্ঞান, তুমি বুঝি খুব জ্ঞানী, নিজেকে বুঝি খুব জ্ঞানী মনে করো। ঠিক আছে। তো বলছে অবিদ্যার স্ত্রী ত্যাগ করবে। তো এইরকম কঠিন কথা যখন বলেছে তো মাস্টারমশাই একটু চিন্তায় পড়ে গেছিলেন যে ঠাকুর বলছেন অবিদ্যার স্ত্রী ত্যাগ করবে। কিন্তু পরে আবার ঠাকুর তার চিন্তা দেখে বলছিলেন যে যার যে স্বামীর মধ্যে আন্তরিক ভক্তি আছে তার স্ত্রীও তার বশে চলে আসে। স্বামীর মধ্যে যদি আন্তরিক ভক্তি থাকে তাহলে স্ত্রীও বশে চলে আসে, সেই স্ত্রীও ক্রমে ঈশ্বরের পথে যেতে পারে। পরবর্তীতে আমরা যা শুনেছি অতটা সাংসারিক ক্লেশ আর কিন্তু পরবর্তীতে দেখা যায়নি বা শোনা যায়নি, হয়তো স্ত্রীও ঠিক হয়ে গেছিল। তো সব কাজ করবে কিন্তু মন ঈশ্বরেতে রাখবে। সংসারের ভিতর কাজের ভিতরে যদি রাত দিন থাকো তাহলে কিন্তু ঈশ্বরের মন হবে না, এখান থেকেও বেরোতে হবে। তো মাস্টারমশাইকে প্রধানত শুদ্ধ ভক্তির উপদেশে দিতেন। হ্যাঁ, বলতেন বিচার করো ঠিক আছে, কিন্তু এত বিচার করো না যে তুমি বিচারে বিচারে তোমার ভক্তিটাই নষ্ট হয়ে যায়, ভক্তিটাকে রাখো। তো অনেক সময় তিনি তো মাস্টারমশাই ছিলেন, স্কুলের হেডমাস্টার, তো ওনার ছাত্ররাও ওই রামকৃষ্ণদেবের ওখানে থাকতো। তো মাস্টারমশাই অনেক সময় পাশে দাঁড়িয়ে থাকতেন, সকলে মিলে যখন কীর্তন আর নাচ করতো। একদিন এসব দেখে ওই যে ঠাকুর গিয়ে তাকে জোর করে টেনে নিয়ে এসছেন, নাচ শালা নাচ, দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবি তুই, নাচ, আমাদের সঙ্গে নাচ। এরকম করে তার যে জড়তা খানিকটা ছিল, সামাজিক জড়তা থাকে, হ্যাঁ মাস্টারমশাই তো স্কুলে, তো সেইগুলোকে তিনি অনেক সময় ভাঙিয়ে দিয়েছেন আর কি। মানে জড়তা এরকম থাকলে ওই যে অনেক সময় তাকে দিয়ে পাটে পাতেন, হাওয়া করাতেন, 5 মাস খাটাতেন, কত রকম, যাতে আমি স্কুলে হেডমাস্টার এই অহংকারটা যেন ভেঙে যায়।
হ্যাঁ, বলতেন সবকিছুই করবে, কিন্তু শুধু টাকার পিছনে ছুটবে না। টাকায় কি হয়? ভাত হবে, ডাল হবে, ভালো মন্দ থাকা হবে, কিন্তু টাকা দিয়ে ভগবান লাভ হবে? ভগবান লাভ হবে না। টাকা জীবনের উদ্দেশ্য হতে পারে, কিন্তু উদ্দেশ্য হতে পারে না, এই বিচারটা সবসময় রাখবে। টাকাটা সবসময় মানে জীবনের উদ্দেশ্য না, এই বিচারটা রাখবে। এইভাবে মানে একদম খুব কাছে থেকে ঠাকুরও একসময় তাকে খুব বুঝিয়েছেন, ঈশ্বর পথে তার মতি করেছেন। আর মানে মাস্টারমশাই তো বলার অপেক্ষা রাখে না, তিনি দুর্দান্তভাবে ঠাকুরের সঙ্গে ছিলেন। আজকের মতো কথা অমৃত পাঠ এখানে শেষ করছি। সবাইকে প্রণাম এবং নমস্কার।